সংস্কার পার্টির নামের ভিতরেই যেমন তার উদ্দেশ্য, লক্ষ্য, কর্মনীতি সব রয়েছে, ঠিক তেমনি ভাবে মাইকটার অবস্থা একা তেমনি ভাবে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের নামের মধ্যেই তার মেয়াদকাল, তার কার্যতালিকা সবই উল্লেখ রয়েছে। অন্তর্বর্তীকালীন শব্দের আগে মনে হয় একটা সরকার ছিল এবং পরে একটা সরকার আসবে। এই সরকারটি কিছুদিনের জন্য আছে। আমরা বিগত 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত 17টি বছরের আওয়ামী দুঃশাসনের হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন, আয়নাঘরকে উপরে উঠে আমরা ছাত্র জনতার আন্দোলনে সফল হয়েছি। আমাদের এই সফলতার মধ্য দিয়ে এই ক্রান্তিকালে যিনি দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি আমাদের সবার আস্থা, বিশ্বাস, ভালোবাসা এবং স্বপ্ন নিহিত আছে এবং ছিল। আমরা ভেবেছিলাম তিনি কিছু মেরুদণ্ডওয়ালা মানুষদেরকে নিয়ে তারপরে তিনি উপদেষ্টা পরিষদ গঠন করবেন, কারণ তাকে বিগত 17টি বছরের, মাইক কি চলে না, 17টি বছরের সংস্কার করতে হবে। বিগত 53টি বছরে যা হয়নি সেই কাজগুলো তাকে করতে হবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম এখানে অনেকে পরিবারতন্ত্র নিয়ে কথা বলেছেন, কিন্তু স্বজনপ্রীতি নিয়ে কথা বলেননি। আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি দায়িত্ব পাওয়ার পরে উনি ওনার টিম, এত সুন্দর টিম উনি তৈরি করলেন। ওনারা সবাই হচ্ছে ওনার একই পেশার, ওনারা সবাই এনজিও এর প্রধান, ওনারা সবাইকে এনজিও প্রতিনিধিকে নিয়ে, যাদের বাংলাদেশের কোনো প্রশাসন, বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ন্যূনতম যোগ্যতা ছিল না, তাদেরকে নিয়ে উনি একটি সরকার গঠন করেছেন, যেই সরকারটি ইতিমধ্যে বেশ কিছু সংস্কার কমিশন করেছে। আপনারা জানেন যে বাংলাদেশ লেবার পার্টি, আমরা বিএনপির সাথে 2007 সাল থেকে আন্দোলন সংগ্রামে কাজ করে যাচ্ছি। বিগত 2022 সালে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা 27 দফা ঘোষণা করেছিলাম। পরবর্তীকালে মান্না ভাইরা সহ আমরা সমস্ত আন্দোলনরত যুগপৎ আন্দোলনের দলগুলো মিলে আমরা 31 দফা আমরা ঘোষণা করেছি। এই 31 দফার ভিতরে এখানে অনেকগুলো কমিশনের কথা বলা হয়েছে। 1 নম্বর দফাটাই হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এটা আমাদের 23 সালের কথা। আপনারা শুনেছেন যে বিগত 24 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে এবং এর সপ্তাহ দুয়েক আগে আমাদের এই ছাত্র বন্ধুরা কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন এবং একটা পর্যায়ে এসে তারা এই আইনমন্ত্রীর সাথে বৈঠকের পরে ওনারা বললেন যে আমরা আন্দোলন থেকে সরে গেলাম, আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম। ওনাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা কি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছেন? এই সমন্বয়কদের অনেকে বলেছিলেন আমরা সরকার বিরোধী কোনো আন্দোলন করছি না, আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামি নাই, আমরা সরকারের পরিবর্তন চাই না। আজকে কালের পরিক্রমায় এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকেই তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করার চিন্তা করছেন, আজকে তারা সংস্কার চাচ্ছেন। তাদেরকে সামনে রেখে আমরা এই রাজনৈতিক শক্তিগুলো আমরা কিন্তু ব্যানার ফেস্টুন নিয়ে শহীদ মিনারে যাইনি, রাস্তায় নামিনি। আমরা ভেবেছি আমাদের পরিবর্তন দরকার। 17 বছরের আমাদের যে লড়াই, যখন কোটা সংস্কার আন্দোলন, তখনও বিএনপি নেতৃত্বাধীন জোটের 1 দফার লড়াই, হাসিনার পতন, এবং যেদিন তারা কর্মসূচি ঘোষণা করেছে সেদিনও একই অবস্থা। 5 তারিখে যেদিন গণ অভ্যুত্থান হয়েছে সেদিন এই মান্না ভাই সহ আমাদের কর্মসূচি ছিল আমাদের 1 দফা। যার কারণে বলবো এইটা কারো নিজেদের, কারো কোনো ব্যক্তির, কোনো গোষ্ঠীর এটা দাবি করবেন না, কারণ এটা ছিল সমগ্র দেশ, জাতি, রাজনীতি থেকে শুরু করে এ পর্যন্ত আমরা আছি। আমরা দেখেছি নারীদেরকে যতই সামনে নিয়ে আসতে চান না, সুযোগ দেওয়ার পরেও আসতে চান না। এটাই হচ্ছে বাস্তবতা। এখন এই যে আমাদের রাষ্ট্র সংস্কার করতে হবে, আমার বিশ্বাস যে এই যে উদ্যোগ, এই উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হলে এজন্য মেরুদণ্ডের মানুষ লাগবে। আমরা এদেশে অনেক সংস্কার কমিশন দেখেছি, অনেক শিক্ষা কমিশন দেখেছি আমরা, কিন্তু অনেক সুপারিশ আমরা দেখেছি, কিন্তু বাস্তবে এই সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন খুবই কঠিন কাজ। এইটা এই উপদেষ্টা পরিষদের দ্বারা হবে বলে আমি লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান
বিশ্বাস করি না এবং এটা সম্ভব হবে বলে আমার মনে হয় না। এজন্য আমরা একটা কথা বলি, ইতিমধ্যে সরকার যে অবস্থা, বেহাল অবস্থা, ইতিমধ্যে দেখেছেন যে বাণিজ্য উপদেষ্টা নিয়োগের 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা দোকান থেকে সয়াবিন তেল উধাও হয়ে গিয়েছিল। 1 লিটার 2 লিটার কোনো সয়াবিন তেল নাই। পরে কি করলো, এই উপদেষ্টাকে বাধ্য করলো IMF, ওয়ার্ল্ড ব্যাংক চেপে OMS এর ট্রাক গুলো সাধারণ মানুষ, গরিব মানুষের বেঁচে থাকার জন্য আপনারা সংস্কার করেন। এদেশের সাধারণ মানুষের কোনো সংস্কারের দরকার নাই। আমাদের এদেশের সাধারণ মানুষ চায় চালের দাম কমছে কিনা, ডালের দাম কমছে কিনা, নুনের দাম কমছে কিনা, আজকে তাদের বেঁচে থাকার মতো অবস্থা আছে কিনা। আমরা কোনো সংস্কার বুঝি না। আমরা বুঝি আজকে এই যতগুলো কমিশন হয়েছে, সর্বপ্রথম একটা কমিশনের দরকার ছিল, তা ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন। সেই কমিশন আজকে পর্যন্ত গঠন করা হয় না। আজকে আমরা দেখেছি আইন শৃঙ্খলার চরম খারাপ অবস্থা, প্রতিনিয়ত ডাকাতি, চুরি, মানুষকে হত্যা করা হচ্ছে, প্রতিনিয়ত চরম অবস্থা। আওয়ামী লীগের সময় এরকম ছিল না। তো যার কারণে এই যে দুরবস্থা থেকে রক্ষার জন্য আমি ধন্যবাদ জানাই বিএনপিকে। তারা বলেছে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য অতি দ্রুত উচিত নির্বাচন দেওয়া। কারণ এই নির্বাচন দিলে, নির্বাচন যারা আসবেন, বিএনপি ক্ষমতায় আসবে আমরা জানি না, জনগণ কাকে ভোট দেবে আমরা জানি না। জনগণকে ভোটের অধিকার দিলে, জনগণ যদি বিএনপিকে বা তার মিত্রদেরকে দেয়, তারা বলেছে যে আমরা 31 দফা আমরা সংস্কার করব। এবং এই যারা সুপারিশ করছেন, এদের সুপারিশ বাস্তবায়নও তাদের দ্বারা সম্ভব হবে না। কারণ পরবর্তীকালে এই সংস্কারগুলো চলমান প্রক্রিয়া। আপনি প্রত্যেকটা ঘরের ভিতরে কমিশন সংস্কার চলছে। আজকে বালিশ ছিঁড়ে গেছে, আপনি বালিশ কিনছেন। কালকে আপনার পর্দা পূরণ হয়ে গেছে, আপনি কিনছেন। এই সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। এটা কোনো নির্ধারিত সময় দিয়ে, এবং আছেন বিচার। এই ছাত্ররা বলতেছে যে বিচার করার পরে নির্বাচন। বাবা, এটা কি মক জাস্টিস হবে নাকি? এখানে আওয়ামী লীগের বিচার করবা, খুনের বিচার করবা? এই 17 বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, 1 লক্ষের বেশি মামলা দিয়েছে, 1 কোটির বেশি আসামি করা হয়েছে। প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। এটা কি 1 বছরে হবে নাকি? আমরা একটা সুন্দর, সুষ্ঠু, একটা নিরপেক্ষ বিচার চাই। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, কিন্তু এটা হতে হবে সত্য এবং সঠিকভাবে, সঠিক প্রক্রিয়া হতে হবে। এজন্য বলবো, আমাদের আজকে যারা কমিশন, আজকে যারা উপদেষ্টা রয়েছেন, আপনাদের যাদের রাজনৈতিক খায়েশ আছে, আসেন আমাদের এই যে আফসারি ভাইয়ের মতো দলের মতো কাজ করেন। আপনি ডাক্তার মোহাম্মদ ইউনূসের প্রশাসনকে ব্যবহার করবেন, তার গাড়ি, টাকা পয়সা ব্যবহার করবেন। মান্না ভাই, আমি, এই মমিনুল আমিনরা, আমাদের রাজনৈতিক, আমাদেরকে বরাদ্দ দিতে হবে যদি এই নাগরিক কমিটিকে টাকা দেওয়া হয়। আজকে তারা টাকা কোথায় পাচ্ছে? টাকা এই রাজনৈতিক করার জন্য বিভিন্ন জায়গাতে যে এত বড় বড় সমাবেশ করছে, সমন্বয়কে কোথায় টাকা পাচ্ছে? যাদের মানুষের বাড়িতে ছাত্র পড়িয়ে তারপরে জীবন জীবিকা চলতো, আজকে তারা এত টাকা কোথায় পাচ্ছে? এটা দেশের মানুষের জানার অধিকার রয়েছে। এদেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে যারা অর্থ কষ্টে তাদের কর্মসূচি পালন করতে পারছে না। আর নির্বাচন কমিশন এটা হচ্ছে আইন করে রাখছে। এদেশে না জানে কে যে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির এগুলো হচ্ছে অঙ্গ সংগঠন। আপনি বলে দিয়েছেন যে অঙ্গ সংগঠন থাকতে পারবে না। আপনি বলেছেন যে 10% কোঠা থাকতে হবে, নিবন্ধন দিয়েছেন। ওই তার দলে 10% মহিলা যুক্ত হয়েছে। বলেন আজকে কত বছর হয়েছে? 2008 থেকে আজকে 25 সাল চলতেছে। যার কারণে বলবো যে এই সমস্ত আইন কার্যকর করা সম্ভব হবে না। এই সমস্ত আইন আইপিও থেকে বাদ দিতে হবে। রাজনৈতিক দলের নিবন্ধন সহজ করতে হবে। এবং যদি আপনারা নিয়ন্ত্রণ করতে চান, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে প্রতি বছর অর্থ বরাদ্দ দেন, তারপর আমাদের কাছ থেকে জবাবদিহিতা গ্রহণ করেন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।